প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে বরাবরের মতোই আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের যুক্তিবিদ্যা শিক্ষক অনুপ কুমার দত্ত, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। গত 2 দিন আমি যুক্তিবিদ্যায় তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে পদের প্রকারভেদ। পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। পদের প্রকারভেদ পাঠটি বেশ বড়, কারণ পদের যে প্রকারভেদ যুক্তিবিদ্যায় রয়েছে বেশ বড় পরিসরে। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পদের আলোচনা করছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পদ কোনটা কি পদ, সেই পদগুলোর সংজ্ঞা, সেই পদগুলোর উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। তো গত 2টি ক্লাসে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের যে পদ নিয়ে আলোচনা করেছি। তো বাকি যে অবশিষ্ট পদগুলো রয়েছে সেই পদগুলো নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা সবাই একটু খেয়াল করো, আজকের ক্লাস হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের উপর ক্লাস হবে। আজকে আমরা কোন অধ্যায় থেকে ক্লাস করছি? আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আছি। আজকের পাঠ কি হবে? আমরা যেহেতু পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, আমরা শেষ করতে পারিনি, তো আজকেও আমরা পদের অবশিষ্ট যে প্রকারভেদ আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। পদের প্রকারভেদ, পদের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদ নিয়ে আলোচনা করব। কি পদ? নিরপেক্ষ পদ। দেখো, যুক্তিবিদ্যায় কিন্তু পদ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যুক্তিবিদ্যায় যে কোনো ধরনের অনুমানের ক্ষেত্রে যে যুক্তিবাক্য হয় সেই যুক্তিবাক্যগুলো কিন্তু পদ দ্বারাই গঠিত হয়। নিরপেক্ষ পদ কি? নিরপেক্ষ পদ হচ্ছে যেসব পদের নিজস্ব অর্থ আছে। নিরপেক্ষ পদ কাকে বলে? যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যেগুলোকে বোঝার জন্য এবং যেগুলোকে বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্যের প্রয়োজন হয় না। সেসব পদকে কি বলে? সেসব পদকে নিরপেক্ষ পদ বলে। এখন আমি নিরপেক্ষ পদের উদাহরণ এখানে আমরা লিখতে পারি। উদাহরণ হচ্ছে মানুষ, কবি, গাছ। দেখো, আমি এখানে লিখেছি যে পদের প্রকারভেদ। এখন পদের প্রকারভেদের নিরপেক্ষ পদ এবং সাপেক্ষ পদ, 2 ধরনের পদ রয়েছে। তো এই 2 ধরনের পদের মধ্যে নিরপেক্ষ পদের সংজ্ঞায় আমি লিখেছি যে সব পদের নিজস্ব অর্থ রয়েছে এবং যেগুলোকে বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্যের প্রয়োজন হয় না। অর্থাৎ এরা নিজেদের অর্থ প্রকাশ করার জন্য নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো পদের সাহায্যের দরকার হয় না।
নিজেরাই নিজেদের যে অর্থ সেটি প্রকাশ করতে পারে, বোঝাতে পারে, সেই সব পদকে বলা হয় কি পদ? নিরপেক্ষ পদ। যেমন ধরো মানুষ, কবি, গাছ, ফুল। মানুষ, মানুষ বলতে আমরা কিন্তু মানুষকেই বুঝি, যারা বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি সম্পন্ন যে প্রাণী, শুধুমাত্র তাদেরকেই বুঝি। কবি, গাছ, ফুল, এগুলো প্রত্যেকেরই কি এদের অর্থ অন্য আমরা সহজেই বুঝতে পারি এবং এদের নিজস্ব অর্থ রয়েছে। এদের অর্থ বোঝার জন্য কি এইসব পদের অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্যের দরকার হয় না। সেজন্য এগুলোকে কি পদ হিসেবে অভিহিত করা হয়েছে? নিরপেক্ষ পদ। তাহলে নিরপেক্ষ পদ কি? যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যেগুলোকে বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্যের প্রয়োজন হয় না, সেই সব পদকে কি বলে? নিরপেক্ষ পদ বলে। তো এখন নিরপেক্ষ পদ নিয়ে তো আমরা আলোচনা করলাম। নিরপেক্ষ পদের যে অপোজিট, বিপরীত যে পদ, সেই বিপরীত পদটির নাম হচ্ছে সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদের ঠিক বিপরীত। এখন যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপেক্ষ পদ। এখন আমরা লিখি এখানে এখন যে আমরা সাপেক্ষ দেখো আমি এখানে লিখলাম সাপেক্ষ পদ। সাপেক্ষ পদটা কি? নিরপেক্ষ পদের ঠিক বিপরীত। অর্থাৎ যেসব পদের নিজস্ব বা স্বয়ং সম্পূর্ণ অর্থ নেই, তাদেরকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ এদের অর্থ প্রকাশ করার জন্য, প্রকাশিত হওয়ার জন্য এইসব পদের অর্থ বোঝার জন্য কি করতে হয়? এসব পদের অর্থ বোঝার জন্য অন্য কোন পদের সাহায্যের প্রয়োজন হয়। তারাই কি সাপেক্ষ পদ। অর্থাৎ এদের অর্থ অন্য একটি পদের উপর নির্ভরশীল। যদি আমি উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, ব্যাপারটা স্পষ্ট হবে। সেটা হচ্ছে স্বামী, শিক্ষক। তাহলে আমরা এখন এখানে দেখছি যে সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ কি? যে আমরা আগে যে নিরপেক্ষ পদ, সেই নিরপেক্ষ পদের ঠিক বিপরীতটা হচ্ছে সাপেক্ষ পদ। সাপেক্ষ পদের মানে যাদের যেসব পদের নিজস্ব বা স্বয়ং সম্পূর্ণ অর্থ নেই, তাদেরকে সাপেক্ষ পদ বলে। ওইসব পদের অর্থ বোঝার জন্য আমাদের কি করতে হয়? অন্য কোনো পদের উপর নির্ভরশীল হতে হয়, বা যেসব পদ তাদের নিজেদের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল, তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে সাপেক্ষ পদ। এখন সাপেক্ষ পদের অর্থ অন্য কোনো পদের সাহায্যে, মানে অর্থ বোঝার জন্য আমাদের অন্য কোনো পদের সাহায্য নিতে হয়। আমি এখানে উদাহরণ লিখেছি, এই উদাহরণটা দেখলে তোমাদের কাছে এই ব্যাপারটি আরো বেশি স্পষ্ট হবে। সেটি হচ্ছে যেমন ধরো স্বামী, শিক্ষক। স্বামী শব্দটি বুঝতে হলে আমাদের কিসের উপর নির্ভর করতে হয়? স্ত্রী। স্ত্রী স্ত্রী ব্যতীত স্বামীর অর্থ কিন্তু আমরা বুঝতে পারি না। শিক্ষক, শিক্ষক বোঝার জন্য আমাদের ছাত্র, ছাত্রী এই শব্দটির উপর নির্ভরশীল হতে হয়। কারণ স্বামী কি? স্ত্রী। স্বামীর অর্থ বোঝার জন্য আমাদের কি করতে হয়? আমাদের স্বামীর অর্থ বোঝার জন্য স্ত্রী উপর, স্ত্রী পদটির উপর নির্ভরশীল হতে হয়, তাই না? শিক্ষক, শিক্ষক শব্দটি সম্পূর্ণরূপে কি? অর্থ বোঝার জন্য ছাত্র, ছাত্রী
ছাড়া শিক্ষক শব্দটি অর্থপূর্ণ হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে বাবা, বাবা বা পিতা, পিতা, এই পিতা পদটি সন্তান ছাড়া অর্থবোধক বা অর্থপূর্ণ হতে পারে না। তাহলে পিতা পদটি সন্তানের উপর নির্ভরশীল, স্বামী পদটি স্ত্রীর উপর নির্ভরশীল, শিক্ষক পদটি শিক্ষার্থী বা ছাত্রছাত্রীর উপর নির্ভরশীল। এভাবে দেখো পিতা, স্বামী, শিক্ষক এরা প্রত্যেকটি কি সাপেক্ষ পদ, কারণ এদের অর্থ, এদের নিজস্ব বা স্বয়ংসম্পন্ন অর্থ নেই। এদের অর্থ বোঝার জন্য কি আমাদের যথাক্রমে সন্তান, স্ত্রী, ছাত্রছাত্রী এইসব পদের উপর নির্ভরশীল হতে হয়েছে। এজন্য এই পিতা, স্বামী, শিক্ষক এরা প্রত্যেকেই হচ্ছে, প্রত্যেকটি পদই হচ্ছে সাপেক্ষ পদ। সাপেক্ষ পদগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, আর এই জোড়ার পদ দুটির পারস্পরিক অর্থের ভিত্তিতে সাপেক্ষ পদের অর্থ বা এদের নিজস্ব অর্থগুলো বোঝা সম্ভব হয়ে থাকে। তাহলে আমি আরো একবার তোমাদেরকে বলি, সাপেক্ষ পদ কি? যেসব পদের নিজস্ব বা স্বয়ংসম্পন্ন অর্থ নেই তাদের সাপেক্ষ পদ বলে। অর্থাৎ এইসব পদ অর্থ বোঝার জন্য বা অর্থপূর্ণ হওয়ার জন্য অন্য কোনো পদের সাহায্য নেয় বা সাহায্য ব্যতীত ওইসব পদের মর্ম উদ্ধার করা, অর্থ উদ্ধার করা সম্ভব হয় না, সেগুলো সাপেক্ষ পদ। যেমন ধরো পিতা, স্বামী, শিক্ষক। পিতা শব্দটি সন্তান পদটির উপর নির্ভরশীল, স্বামী শব্দটির অর্থ স্ত্রীর উপর নির্ভরশীল, শিক্ষক পদটির অর্থ ছাত্রছাত্রীর উপর নির্ভরশীল। অর্থাৎ পিতা, স্বামী, শিক্ষক এই তিনটি শব্দ অবশ্যই কি সাপেক্ষ পদ। তাহলে নিশ্চয়ই তোমাদের সাপেক্ষ পদ, নিরপেক্ষ পদ যদি যুক্তিবিদ্যায় আসে তোমরা শিখে ফেলেছ। এখান থেকে যদি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমরা খুব সহজেই লিখে ফেলতে পারবে। এখন আমরা সদর্থক পদ, নয়ার্থক পদ ও ব্যবহারার্থক পদগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি সদর্থক পদ। পজিটিভ দেখো, যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাদেরকে সদর্থক পদ বলে। সোজা একদম সহজ। সদর্থক পদ কি? যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাকে কি বলে? সদর্থক পদ। যেসব সদর্থক পদ বা পজিটিভ টার্মের যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পদ বলে। যেমন উদাহরণ দিয়ে মানুষ, ঘোড়া, সৎ, জ্ঞানী। দেখো সদর্থক পদে যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায়, যেসব পদ দ্বারা
কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাদেরকে কি বলে? সদর্থক পদ বলে। এই সদর্থক পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পজিটিভ টার্ম। তো যেসব এখানে মানুষ, ঘোড়া, সৎ, জ্ঞানী, এর প্রত্যেকটি পদগুলোই হচ্ছে সদর্থক পদের উদাহরণ। কারণ এই প্রত্যেকটি পদ দ্বারাই কি বোঝানো হয়েছে? কোনো বস্তু বা কোনো গুণের অবস্থান। মানুষ দ্বারা কোনো প্রাণীর অস্তিত্বশীলের কথা বলা হয়েছে, ঘোড়া দ্বারা কোনো ঘোড়া নামক কোনো বস্তুর কথা বা প্রাণীর কথা বলা হয়েছে, সৎ দ্বারা কোনো একটা নির্দিষ্ট গুণের কথা স্বীকার করা হয়েছে, জ্ঞানী দ্বারাও কোনো গুণের কথা স্বীকার করা হয়েছে। তাই বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় সেই সব পদকেই কি বলে? সদর্থক পদ বলে। এখন আমরা দ্বিতীয় যে পদ, সেই দ্বিতীয় পদটি নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে নেগেটিভ নয়ার্থক বা নেগেটিভ টার্ম। নেগেটিভ টার্মটা অনেকটা সদর্থক পদের সদর্থক পদের বিপরীত। যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি বোঝায় সেসব পদকে নয়ার্থক পদ বলে। তাহলে কি লিখবো আমরা? যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি বোঝায় তাকে কি বলে? তাকে নয়ার্থক পদ। যেমন যদি বলি আমরা অমানুষ, উদাহরণ দিই, অমানুষ। নিরপরাধ, অসুখ। দেখো, নয়ার্থক পদ দ্বারা যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি হচ্ছে, যেমন অমানুষ মানে মানবিক বা মানুষের অনুপস্থিতি, তাকে হচ্ছে অমানুষ বলবে। নিরপরাধ মানে অপরাধের অনুপস্থিতি। অসুখ মানে সুখের অনুপস্থিতি। তাহলে বস্তু মানে বা গুণের অসৎ, এখানে কি? সততার অনুপস্থিতি, সততার অনুপস্থিতি। এখানে মানুষের অনুপস্থিতি, অপরাধের অনুপস্থিতি। এখানে সুখের অনুপস্থিতি। তার মানে কি? এগুলো হচ্ছে সুখ, সততা, এগুলো গুণ। আর মানুষ এটা হচ্ছে বস্তু। তাহলে এখানে দেখো, অমানুষ দ্বারা কি? মানুষের অনুপস্থিতি বুঝতে পারছি। নিরপরাধ দ্বারা অপরাধের অনুপস্থিতি বুঝতে পারছি। অসুখ দ্বারা সুখের অনুপস্থিতি বুঝতে পারছি। অসৎ দ্বারা সততার নামক গুণটির অনুপস্থিতি, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে এই বিষয়টি কি হচ্ছে? স্পষ্ট হচ্ছে যে এগুলো সবই নয়ার্থক পদ। বাংলায় যেসব অনি, পরা, এইসব ধরনের উপসর্গগুলো যোগ করে অনেক সময় কি করা হয়? এই যেমন পদগুলোকে কি করা হয়? তোমার নেগেটিভ করা হয়। সেরকম এই যুক্তিবিদ্যায় দেখো, অ, নি, অ, এগুলো দ্বারা কি করা হয়েছে? সদর্থক পদগুলো কি হয়েছে? নয়ার্থক হয়েছে। তাহলে এই নেগেটিভ টার্ম, এগুলোকে কি বলবো আমরা? নেগেটিভ টার্ম বা নয়ার্থক পদ। তো এইগুলো তাহলে অমানুষ, নিরপরাধ, যেগুলোতেই কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি আমরা দেখবো, সেগুলো চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে নয়ার্থক পদ। এখন আমরা যে পদটি নিয়ে আলোচনা করব, সেই পদটি কি? শেষ পদ, সেটি হচ্ছে ব্যাহতার্থক পদ। সেই পদটির নাম হচ্ছে ব্যাহতার্থক পদ।
প্রাইভেটিভ টার্ম। ব্যবধার্থক পদটা কি? প্রাইভেটিভ ফর্ম। যেসব পদ দ্বারা কোনো বস্তুতে কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝায়, যেসব পদ দ্বারা কোনো বস্তুতে বর্তমান কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝায়, অথচ বস্তুটি ওই বিশেষ গুণটির হতে পারে। দেখো, আমরা ধারাবাহিকভাবে সদর্থক, নয়োর্থক এবং এখন যে পদটি আলোচনা করছি সেটি হচ্ছে ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদের ইংরেজি যে প্রতিশব্দ সেটি হচ্ছে প্রাইভেটিভ টার্ম। এর অর্থ কি? যেসব পদ দ্বারা কোনো বস্তুতে কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝায়, অথচ বস্তুটি ওই বিশেষ গুণটির অধিকারী হতে পারে, সেই সব পদকে ব্যাহতার্থক পদ বলে। মানে বোঝানো হচ্ছে, ধরো যে কোনো একটি পদ, সেই পদের মধ্যে কোনো একটা গুণ অনুপস্থিত রয়েছে, কোনো একটা গুণের অনুপস্থিতি রয়েছে, কিন্তু সেই গুণের অনুপস্থিতি হয়তো বর্তমানে রয়েছে গুণের অনুপস্থিতি, কিন্তু অতীতে সেই গুণটি উপস্থিত ছিল ওই বস্তুটির মধ্যে। আবার এমন হতে পারে যে বর্তমানে অনুপস্থিত রয়েছে, তাতে কি ভবিষ্যতে হয়তো সেই বস্তুটি আবারও ওই গুণটির অধিকারী হতে পারে। এমন ধরনের পদকে বলা হয় হচ্ছে ব্যাহতার্থক পদ। আমি আর একটু উদাহরণ দিই। যেমন যদি বলি যে অন্ধ, অন্ধ বলতে আমরা কি বুঝি? অন্ধ পদটি দ্বারা আমরা বুঝি দৃষ্টিশক্তিহীনতা। মানে যে ব্যক্তির দৃষ্টিশক্তি নেই তাকে আমরা কি বলি? অন্ধ বলি। এখন খেয়াল করো, আমরা যদি বলি লোকটি অন্ধ, তার মানে কি? লোকটির দৃষ্টিশক্তির অভাব, লোকটির দৃষ্টিশক্তির অভাব রয়েছে, সেজন্যই আমরা কি বলছি? লোকটিকে অন্ধ বলছি। বর্তমানে আমরা লোকটিকে অন্ধ বলছি, কিন্তু আমরা যদি তার পূর্বের ইতিহাস সম্পর্কে জানি তাহলে জানতে পারি হয়তো সে কি হয়েছিল, সে আগে তার দৃষ্টিশক্তি ছিল, পূর্বে তার দৃষ্টিশক্তি ছিল, কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে, তাহলে সেজন্য এখন দৃষ্টিশক্তি নেই, কিন্তু অতীতে তার দৃষ্টিশক্তি ছিল। আবার এমনও হতে পারে যে এখন দৃষ্টিশক্তি নেই, কিন্তু সে কোনো এক ব্যক্তির হাসপাতালে করা মরণোত্তর চক্ষুদান, সেই মরণোত্তর চক্ষু দ্বারা সেই ব্যক্তিটির কি হতে পারে? চোখের আলো ফিরে আসতে পারে, সে আবার কি দৃষ্টিশক্তি অধিকারী হতে পারে, অন্ধ ব্যক্তিটি, তখন কি তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। তাহলে এমন ধরনের পদ, ব্যাহতার্থক পদ দ্বারা এমন ধরনের পদ বোঝাচ্ছে যে পদগুলো কি বর্তমানে কোনো গুণের অনুপস্থিতি বোঝাচ্ছে, কিন্তু অতীতে সেই বস্তুটি, সেই গুণটি ছিল, বা ভবিষ্যতে ফিরে আসতে পারে। এমন ধরনের পদগুলোকে কি বলা হয়? এমন ধরনের পদগুলোকে বলা হয় হচ্ছে ব্যাহতার্থক পদ। আর এই ব্যাহতার্থক পদগুলো
আরেকটা উদাহরণ যেমন বন্ধা, কোনো স্ত্রী লোক হয়তো বন্ধা এখন রয়েছে, স্ত্রী তার বা কন্যা বা তার কোনো সন্তান হয়নি, কিন্তু ভবিষ্যতে সে কি হতে পারে, সে সন্তান লাভ করতে পারে, তখন কিন্তু তার সেই বন্ধত্ব থাকবে না। তাহলে এইগুলোই হচ্ছে ব্যাহতত্ত্বক পদ। ব্যাহতত্ত্বক পদ কি, যে পদ দ্বারা কোনো বস্তুতে কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝালেও বস্তুটি হয়তো অতীতে সেই বিশেষ গুণটির অধিকারী ছিল বা এখন নেই, তাতে কি সে ভবিষ্যতে ওই গুণটি আবার অর্জন করতে পারে, তখন কি সেই পদটি হবে ব্যাহতত্ত্বক পদ। যেমন ধরো অন্ধ, বন্ধা, আরো দুই একটা উদাহরণ আমরা লিখতে পারি, বধির, তাই না? এগুলো সবগুলোই হচ্ছে ব্যাহতত্ত্বক পদ। তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই আজকে যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো কি কি হয়েছিল? আমরা প্রথমে নিরপেক্ষ পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। নিরপেক্ষ পদটা কি? নিরপেক্ষ পদ হচ্ছে, দেখো আমি আজকের ক্লাসে যে বিষয়গুলো, যে 5টি পদ নিয়ে আলোচনা করেছি, সেই 5টি পদের আলোচনা আমি একটা মানে সংক্ষেপে আরো একবার তোমাদের কাছে বলছি, যাতে তোমাদের এটা আরো বেশি তোমরা ইয়ে করতে পারো, ক্যাচ করতে পারো। যেমন ধরো আমরা প্রথমে বলেছি সাপেক্ষ পদ। সাপেক্ষ পদটা কি? যে পদটির নিজস্ব অর্থ আছে, যার অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলোকে কি বলে? নিরপেক্ষ। নিরপেক্ষ পদ কোনগুলো? যেমন ধরো মানুষ, গাধা, ঘোড়া, ছাগল, এগুলো। আর তোমার নয়ার্থক, তোমার সাপেক্ষ পদগুলো কি? যে পদগুলোর অর্থ বোঝার জন্য আমাদের কি করতে হয়, অন্য কোনো পদের সাহায্য গ্রহণ করতে হয়, সেই পদগুলোকে কি বলবো আমরা? সেই পদগুলোকে আমরা বলবো হচ্ছে সাপেক্ষ পদ। যেমন ধরো শিক্ষক, পিতা। শিক্ষক পদটির অর্থ প্রকাশ করার জন্য শিক্ষার্থীদের পদটির উপর আমরা নির্ভরশীল। পিতা শব্দটির অর্থ কিসের উপর নির্ভরশীল? সন্তানের উপর নির্ভরশীল। ঠিক তেমনি ভাবে স্বামী পদটির অর্থ কিন্তু স্ত্রীর উপর নির্ভরশীল। তারপরে আমরা সদর্থক, নয়ার্থক এবং ব্যাহতত্ত্বক। সদর্থক বলতে আমরা বুঝেছি যেসব পদের মধ্যে কোনো গুণ, কোনো বস্তু বা গুণের উপস্থিতি বোঝায়, তাদেরকে আমরা সদর্থক পদ বলি। সদর্থক পদ কোনগুলো? সদর্থক পদগুলো হচ্ছে যেমন ধরো মানুষ, সৎ, তারপরে ঘোড়া, এরকম কোনো একটা গুণের উপস্থিতি বোঝাচ্ছে। নয়ার্থক পদ কি? কোনো গুণের অনুপস্থিতি, মানে যেসব পদের মধ্যে কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি রয়েছে সেগুলোকে আমরা নয়ার্থক পদ বলবো। যেমন ধরো অসৎ, অমানুষ, অমানবিক, এইগুলো। ব্যাহতত্ত্বক কি? ব্যাহতত্ত্বক সর্বশেষ যেসব পদ দ্বারা কোনো বস্তুতে কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝায়, কিন্তু অতীতে হয়তো সেই গুণটি বস্তুর মধ্যে ছিল, কিংবা বর্তমানে না থাকলেও ভবিষ্যতে সেই বস্তুটি আবারও ওই গুণটি অর্জন করতে সক্ষম হবে, এমন ধরনের পদগুলোকে কি বলে? ব্যাহতত্ত্বক পদ বা প্রাইভেটিভ টার্ম। যেমন অন্ধ, বন্ধা, বধির। অন্ধ, একজন অন্ধ ব্যক্তি চোখের আলো অন্য কারোর দেওয়া বা কোনো একটা অপারেশনের মাধ্যমে তার চোখের আলো ফিরে পেতে পারে, সে দৃষ্টিশক্তি অর্জন করতে পারে। বন্ধা, দেখা যাচ্ছে সে এখন কোনো স্ত্রী বন্ধা রয়েছে, কিন্তু উন্নত চিকিৎসার মাধ্যমে সে সন্তান লাভ করতে পারে। বধির, ভবিষ্যতে বধির কেউ হয়তো কানে শুনতে পায় না, কিন্তু ভালো চিকিৎসা প্রদানের মাধ্যমে সেই বধিরকেও আমরা কি শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারি। তো এই ছিল আজকের যে পদের প্রকারভেদ এই সম্পর্কিত আলোচনা। তো নেক্সট ক্লাসে আরো যে বাকি যে পদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তোমাদের জন্য আমার উপদেশ বলতে পারো বা অনুরোধ বলতে পারো। দেখো, গত বছর করোনা মার্চে বেশ প্রকট আকার ধারণ করেছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই মার্চে এসে ইতিমধ্যেই করোনার প্রকোপ অনেকখানি বেড়ে গিয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, মানে বেশ অনেক মানুষ মারা যাচ্ছে। তো তোমরা সবাই করোনা প্রতিরোধ করার জন্য নিয়মিত বাড়িতে হাত ধোবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সেই সাথে আশপাশের সব মানুষকে, যেহেতু তোমরা শিক্ষিত,
তো সেহেতু তোমার আশপাশে যেসব লোকের আছে তাদেরকেও তোমরা সবার করোনা প্রতিরোধ করার জন্য সচেতন করে তুলবে, মাস্ক পরার জন্য অনুরোধ করবে, যাতে তারা সচেতন থাকতে পারে এবং আমরা সবাইকে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারি। তো তোমরা সবাই সচেতন থাকবে, লেখাপড়ার পাশাপাশি তোমাদের এই করোনা প্রতিরোধ করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যেসব পালনীয় যেসব বিধিবিধানগুলো আছে, যেগুলো তোমরা ইতিমধ্যে জানো, সেগুলো পালন করবে। যে বাইরে থেকে আসার পরে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলবে এবং তোমরা যে কোনো ধরনের ভিড়, জনসমাগম এলাকা বা যেসব জায়গায় সামাজিক বড় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, এইসব অনুষ্ঠান অনুগুলো থেকে যতদূর সম্ভব তোমরা কি করতে পারো, সেই সব বা বড় কোনো অনুষ্ঠান এগুলো এড়িয়ে নিজেকে সাবধান রাখতে পারো। তো সবার জন্য থাকছে আমার অফুরন্ত শুভকামনা এবং ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত ক্লাস করো, আর আজকের ক্লাসে যেগুলো আলোচনা করা হলো সেইগুলো অবশ্যই বাসায় পড়া, আরও একবার বইগুলো দেখলে তোমরা তোমাদের কাছে এটা স্পষ্ট হবে। তো আমি আজকের ক্লাস থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আবারও আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য।